হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৫৯তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। হৃদ ফিরেছে? না ম্যাডাম। ঘাড় ঘুরিয়ে এক পলক ড্রয়িং রুমের বড় ঘড়িটায় সময় দেখে সুফিয়া খান বলল, রাত প্রায় ১২টার ঘরে। মায়া খোঁজ এখনও পায়নি নাকি? ওনার জানামতে হৃদ তার বউকে আনতে গিয়েছিল আশুগঞ্জ। বিকাল থেকে এতটা সময় লাগবে দুজনের ফিরতে, নাকি কোনো সমস্যা হলো? কফি দাও। জি ম্যাডাম। সার্ভেন্ট সম্মতি জানিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। চিন্তিত সুফিয়া খান গম্ভীর মুখে সোফার দিকে এগিয়ে গেল। হাতের মুঠোফোনটায় হৃদকে কল লাগালো। ওপাশ থেকে হৃদের ফোন অফ বলাতে চিন্তিত ভঙ্গিতে আবারও দেয়াল ঘড়িটাতে সময় দেখে নিল। হৃদের কল কেটে মুহূর্তে কল মিলালো আসিফকে। পরপর বেশ কয়েকবার কল দেওয়ার পরও যখন আসিফের কলটা রিসিভ হলো না, তাতে মুহূর্তে কপাল কুঁচকে আসে সুফিয়া খানের। ওনার ছেলের শরীর ভালো না। অসুস্থ শরীর নিয়ে তেড়ামি করে কাল রাতের ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছিল হৃদ। সকালে এয়ারপোর্টে ল্যান্ড করে নাকি বউয়ের খোঁজে সারাদিন পার করল সে। অবশ্য উনিও সারাদিন হৃদের খবর নিতে পারেননি, কারণ ওনার ফ্লাইট ছিল আজ, তাই ছেলের খবর নিতে হয়েছিল বাংলাদেশে ফিরে। তিনি নিজের বাসায় না গিয়ে হৃদের বাসায় উঠেছেন, কিন্তু এখানে এসে জানতে পারে হৃদ নাকি সকাল থেকে মায়ার খোঁজ করে সন্ধ্যার দিকে লোক নিয়ে বেরিয়ে যায় মায়াকে আনতে। ছেলের বউকে নিয়ে বাড়ি ফিরবে, সেটা ভালো কথা, কিন্তু কেউ ওনার ফোন ধরছে না কেন? সুফিয়া খান চিন্তিত ভঙ্গিতে সোফায় বসল। হাতের ফোনটা টি টেবিলের উপর রেখে বসতে কয়েক মিনিটের মধ্যে সার্ভেন্ট কপি নিয়ে গেল। তিনি তাতে চুমুক বসান। আপাতত কয়েকদিন তিনি হৃদের সঙ্গে থাকবে এই বাড়িতে। যতদিন হৃদের মেডিসিন চলবে ততদিন এখান থেকে তিনি কোর্টে যাবেন। তাছাড়া ওনার একটা গুরুত্বপূর্ণ কাজে চট্টগ্রামে যাওয়া দরকার। কিছু হিসাব নিকাশ বাকি আছে কারো সাথে। সুফিয়া খানের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে তপ্ত আগুনের মতন দাউ দাউ করে ড্রয়িং রুমে প্রবেশ করল হৃদ। কোনো দিকে না তাকিয়ে চোয়াল শক্ত করে অগ্নিশিয়ার ন্যায় চলে যেতে দেখে সুফিয়া খানের চোখে পড়ল হৃদকে। তিনি হাতের কপিটা রাখতে রাখতে তৎক্ষণাৎ হৃদের পিছনে তাকালো মায়ের সন্ধানে, কিন্তু আশেপাশে মায়াকে কোথাও দেখতে না পেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে হৃদের পিছন ডেকে মায়ের সন্ধান করে বলল, তুমি একা কেন? মায়া কোথায় হৃদ? মায়া নামটা কানে যেতে হৃদের কদম ২ সেকেন্ডের জন্য থামে। দুহাত মুষ্টিবদ্ধ করে আবারও চলে যেতে নিলে একইভাবে হৃদের পিছন ডাকল সুফিয়া খান। হৃদ, তোমাকে কিছু বলছি আমি। একা কেন তুমি? মায়া কই? মায়ের কথায় হিংস্রত্ব রক্তিম চোখে হৃদ ঘুরে তাকাতেই আঁতকে উঠল সুফিয়া খান। হৃদের চোখে মুখে শরীরের জায়গায় জায়গায় রক্তের ছিটা, কপাল ফেটে রক্ত ঝরছে। হৃদের মাথায় পরপর 2টো সার্জারি হয়েছে সবেমাত্র। বেশ কিছু অস্ত্রোপচার করা হয়েছে তাতে। এই অবস্থায় হৃদের মাথায় পুনরায় আঘাত পাওয়া মানে হৃদের কন্ডিশন খারাপের দিকে যাওয়া। আল্লাহ না করুক, যদি দ্বিতীয়বার কোনো কারণে হৃদের ব্রেনে রক্তক্ষরণ হয়, তাহলে হৃদকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তিনি হৃদের সাদা পাঞ্জাবিটা রক্তের ছিটায় রক্তিম হয়ে যেতে দেখে আতঙ্কিত গলায় বললেন, তোমার এই অবস্থা কেন হৃদ? কি হয়েছে? মায়া কোথায়? সুফিয়া খানের কথা শেষ হতে হতে হৃদ মুহূর্তে সিঁড়ির গোড়ায় থাকা ফ্লাওয়ার প্যাশনটা দুহাতে মাথার উপর তুলে আছাড় মারতে মারতে চিৎকার করে বলল, এই বেইমান নারীর নাম আমার সামনে নিবা না কেউ। আই হেট হার, আই জাস্ট হেট হার। বলতে বলতে হৃদ জেদ্দের তোপে সিঁড়ির গোড়ার অপর পাশের টপটাও ছুঁড়ে মারল। মুহূর্তের মাঝে ভেঙে ছিটকে গেল ড্রয়িং রুম জুড়ে। হৃদের তোলপাড়ে আসিফ সহ বেশ কয়েকজন দৌড়ে ড্রয়িং রুমে উপস্থিত হলো। সুফিয়া খান কেমন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। উত্তেজিত পরিস্থিতিতে তিনি হৃদের কাছে যাচ্ছে না, কারণ এই মুহূর্তে হৃদকে থামানোর চেষ্টা করা মানে রাগের বশে হৃদকে আরও হাইপার করে দেওয়া, যেটা মোটেও হৃদের জন্য ভালো হবে না। ছেলের রাগ সম্পর্কে ওনার ধারণা আছে, তবে এই পরিস্থিতিতে হৃদের রাগটা হৃদকে ক্ষতি করছে। সুফিয়া খান জায়গায় পাথর মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে আসিফ দৌড়ে হৃদকে আটকাতে চাইলে মুহূর্তে হাতের ইশারায় নিষেধ করেন তিনি। আসিফ কাচুমাচু করল হৃদের তোলপাড় ভাঙচুর দেখতে। সুফিয়া খান হৃদের দিকে তাকিয়ে উত্তেজিত গলায় আসিফকে আদেশ করে বলল, আসিফ, গাড়ি বের করো, কুইক। আসিফ দৌড়ে বাইরের দিকে যেতেই হৃদ কয়েক মিনিটের মাঝে গোছানো পরিপাটি সুন্দর ড্রয়িং রুমটাতে ভাঙচুরের তোলপাড় বয়ে দিল। ফ্লোরের কাঁচ ভাঙ্গার টুকরোর ন্যায় হৃদের মন মস্তিষ্ক দুটোই বিখণ্ডিত হয়ে গেল। সারা রাতের ফ্লাইট, তারপর সারাদিনের দৌড়াদৌড়ি, সন্ধ্যায় মায়ের বিয়ে নিয়ে হাঙ্গামা, আর এখনকার ভাঙচুরের দখল হৃদের শরীর আর নিতে পারল না।
নিস্তেজ শরীরের কেমন দুর্বল হয়ে পড়ল। সারাদিন পেটে কিছু পড়েনি, সেই সাথে চিকিৎসারত মেডিসিনও নেওয়া হলো না। অস্থির উত্তেজিত হৃদের নাক কান বেয়ে রক্ত ঝরল। চোখের পাতা বুঝে আসলেও সে শক্তি খাটিয়ে ভাঙচুর করতে চাইল। সুফিয়া খান দৌড়ে হৃদকে জাপটে ধরেন। মায়ের বক্ষ পেয়ে হৃদের হাতের লাঠিটা ফ্লোরে গড়িয়ে পড়ল। জ্ঞান হারানোর আগে মাথা ছেড়ে সুফিয়া খানের কানে লুটিয়ে পড়তে পড়তে বিড়বিড় করে বলল, হৃদ তো আমার ছিল আম্মু, তাহলে অন্য কারো কেন হলো? আই হেট হার, আই হেট হার। আমার ওকে আর চাই না, চাই না। হৃদের গড়িয়ে পড়া নাকের রক্তে সুফিয়ার কাঁধ ভিজে উঠল। হৃদের শক্তপোক্ত শরীরের ভার সুফিয়া খানের উপর ছেড়ে দিতেই তিনি হৃদকে সামলাতে হিমশিম খেল। তাল সামলাতে না পেরে হৃদকে নিয়ে ফ্লোরে কাচের উপর পড়তে নিলেই বাসার সার্ভেন্টরা দৌড়ে আসে। এলোমেলোভাবে হৃদসহ সুফিয়াকে ধরল। দুহাতে তখনও হৃদকে চাপটে জড়িয়ে সুফিয়া খান বুঝতে পারেন ছেলের মন ভালো নেই। কিছু একটা হয়েছে যার জন্য ওনার শক্তপোক্ত ছেলেটাকে মানসিকভাবে ভেঙে দিয়েছেন। ওনার শক্ত চেহারায় আবারও অশ্রু জড়ালো। হৃদকে ধরাধরি করে রাতের আধারে তৎক্ষণাৎ নেওয়া হলো হসপিটালে। হৃদকে আইসিইউতে রেখে অক্সিজেন মাস্ক পরালো। ইউরোপিয়ান ডক্টরের সাথে কনফারেন্স কলে থেকে ট্রিটমেন্ট দিল। টানা ৪৫ দিন কোমায় থাকার পর হৃদের জ্ঞান ফিরেছিল সবেমাত্র ৩ দিন আগে। এই অবস্থায় হৃদ মানসিক চাপ নেওয়ার মানে নিজের জীবন ঝুঁকিতে রাখা। ডাক্তার হৃদের ব্রেইন শান্ত রাখার জন্য ঘুমের ইঞ্জেকশন পুশ করলো। ডক্টর সুফিয়া খানকে জানায় হৃদকে কয়েকদিন ঘুমের মধ্যে রাখতে হবে, তাতে হৃদের মস্তিষ্ক শান্ত থাকবে, নয়তো পেশেন্ট অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। সুফিয়া খান নীরব সম্মতিতে ডক্টরদের কথা মেনে নেন। উনি ছেলের ভালো চাই, ওনার ছেলেটা সুস্থ হোক তাতেই হবে। হৃদের আইসিইউর বাইরে চেয়ারে মাথা ঝুঁকে বসেছিলেন সুফিয়া খান। রাত তখন ১:৩০টার ঘরে। আসিফ নিজের হাতের ফোনটা সুফিয়া খানের দিকে এগিয়ে দিতে মাথা তুলে তাকান তিনি। ফোনের দিকে তাকাতেই আসিফ ছোট গলায় বলে, গুলশান থানার ওসি ফোন করেছে ম্যাডাম। অসময়ে পুলিশের চক্রে বিরক্তি প্রকাশ করেন সুফিয়া খান। বিরক্তি গলায় বলল, কি চাই? সুফিয়া খানের বিরক্তি কাচুমাচু করেন আসিফ। হৃদের মা সঙ্গে তার কমই ওঠা বসা। কেমন রাগী আর জেদ্দি মানুষ এই মহিলা। দৃষ্টিও কেমন বাজ পাখির ন্যায়, কথা বলেও কেমন তীক্ষ্ণ। আপনার সাথে কথা বলতে চাই, জরুরি ছিল একটু। বিরক্তিতে তৎক্ষণাৎ উত্তর আসলো সুফিয়া খানের, নট নাও, পরে কথা বলবো, রেখে দাও। আসিফ সুফিয়া খানকে পুনরায় ফোনটা এগিয়ে দিতে দিতে বলল, একটা ঝামেলা হয়েছে ম্যাডাম। হৃদ ভাইয়ের নামে কেস ফাইল হয়েছে ৩টা। ওসি বলেছে নারী নির্যাতন মামলা, গাড়ি ভাঙচুর সহ ১০ লাখ টাকার গহনাপাতি চুরি নিয়ে মোট ৬০ লাখ টাকার মামলা করেছে, সাথে মার্ডার কেসও আছে একটা। ৩টা মামলা নাকি আশুগঞ্জ থানা থেকে গুলশান থানায় ট্রান্সফার হয়েছে এই রাতে। সেজন্য ওসি সাহেব আমাদের কল করে বিষয়টা জানাচ্ছেন। হৃদ ভাই তো অসুস্থ, আপনি যদি দেখতেন বিষয়টা। আসিফের কথায় কেমন তেতে উঠল সুফিয়া খান। একটার পর একটা ঝামেলা ওনার ছেলের পিছু ছাড়ছে না, ওনার ছেলেটাকেও সুস্থ হতে দিচ্ছে না। এখন আবার উটকো ঝামেলা। শালার বেড়ারা মরার আর জায়গা পেল না। ভাবছিলাম হাত নষ্ট করব না, আমারে মাঠে না নামাইলে কারো শান্তি নাই। দে ফোন দে। কথাগুলো বলতে বলতে আসিফের হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নেয়ার মতো করে কানে তুলল তিনি। থানার ওসিকে কিছু বলতে না দিতে সুফিয়া খান বললেন, শুনেন ওসি সাহেব, আপনার কাছে হৃদ খান নামে কোনো মামলায় আসে না এখন পর্যন্ত। বাকিটা কি করতে হবে সেটা আপনি ভালো জানেন। বুদ্ধিমান লোককে কিছু বলতে হয় না আশা করছি। ফোনের ওপাশ থেকে ওসি সাহেবের গমগমে উত্তর বলল, জি মিসেস খান, বুঝতে পেরেছি, কিছু বলতে হবে না। আসলে আপনি না বললেও আমরা এই মামলাগুলো হাতে নিতাম না। দোয়া করবেন তাতেই হবে। হৃদ খানকে সালাম দিবেন আমার, রাখছি। কল কেটে যাওয়ার আগে সুফিয়া খান ওসির উদ্দেশ্যে বলল, শুনেন ওসি সাহেব, ফোন রাখলে হবে না, আপনার কাজ শেষ হয়নি। আসলে আমার ছেলেটা একটু অসুস্থ, আর অসুস্থ ছেলেটা আমার ইমোশন। এখন কেউ যদি আমার ইমোশন নিয়ে টানাটানি করে তাহলে সেটা আমার মোটেও ভালো লাগবে না। আপনি এক কাজ করেন, আশুগঞ্জ থানার নাম্বারটা আমাকে সেন্ড করেন। সেই সাথে থানায় ফোন করে জানাবেন মামলার দায়ের করা বাদী জনাব জামাল শওকত চেয়ারম্যান একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তাকে যেন থানায় আটকে রাখা হয়। আসলে আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই, বুঝেছেন? সুফিয়া খানের কথায় তৎক্ষণাৎ সম্মতি জানান ফোনের ওপাশে থাকা ওসি সাহেব। জি ম্যাডাম, হয়ে যাবে। ধন্যবাদ ওসি, তবে আপনার খেয়ালও রাখা হবে, চিন্তা করবেন না, আমার লোক যাবে আপনার খেদমতে। ওপাশের ওসি সাহেব খুশিতে উৎফুল্লতা দেখিয়ে বললেন, আপনার দোয়াই আছি ম্যাডাম। কল কেটে যেতে আসিফের হাতে ফোনটা তুলে দিতে দিতে সুফিয়া খান কপাল কুঁচকে তাকান আসিফের দিকে। কিছু একটা ভেবে বললেন, তুই আমার সাথে যাবি নাকি হসপিটালে থাকবি হৃদের সঙ্গে, কোনটা?
আসিফ সুফিয়া খানের কথায় দ্বিমনা করে বলল, আমি আপনার সাথে যাই ম্যাডাম। রাদীপ ভাই তো বলেছেন তিনি আসছে হৃদ ভাইয়ের সঙ্গে রাত্রে থাকবে এখানে। আপনার হয়তো আমাকে প্রয়োজন পড়তে পারে। সুফিয়া খান হাতের ফোনটা আসিফকে দিয়ে বলল, তোর আরও বড় হতে হবে আসিফ। অল্প ব্রেইনে হৃদকে কিভাবে হ্যান্ডেল করিস। যাই হোক, তোর প্রয়োজন আপাতত আমার ছেলে অবধি থাক। সকালে দেখা হবে, খেয়াল রাখিস। আসছি। সুফিয়া খানকে হসপিটালের করিডোর ধরে চলে যেতে দেখেই আসিফ সেদিকে কেমন হতভম্ব হয়ে তাকায়। হৃদ ভাইয়ের মা তার কাছে সাধারণ কোনো নারী মনে হয় না। ওনার চালচলন, কথাবার্তা, শান্ত মস্তিষ্কের ডিসিশনে যে কোনো মানুষকে মেরে ফেলার ক্ষমতাও রাখেন তিনি। ছেলের নামে মামলাগুলো কেমন মুহূর্তে দামাচাপা দিয়ে দিল তিনি। উল্টো মামলা দায়ী করা বাদী চেয়ারম্যানকেও পাশিয়ে দিল মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বলে। এরা মা ছেলে পারে না এমন কোনো কাজই নেই। এদের পেছনে থেকে মাঝে মধ্যে আজিফের রুহু কেঁপে ওঠে এদের কর্মকাণ্ডে। আল্লাহ জানে এবার চেয়ারম্যান পরিবারের কি হয়। সুফিয়া খান আশুগঞ্জ যাওয়ার মানে চেয়ারম্যান পরিবারের কপালে শনি লটকানো। রাত 3:30টার ঘরে অন্ধকার রাতে সাদা গাড়িটি এসে থামল আশুগঞ্জ থানার সামনে। তাড়াহুড়ো ড্রাইভার গাড়ি থেকে নেমে পিছনের দরজা টেনে ধরতেই গাড়ি থেকে বের হন পরিপাটি সুন্দর সুফিয়া খান। বয়স্ক ড্রাইভারের হাইটে সুফিয়া খানকেই লম্বা দেখালো। তিনি আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সোজা হাঁটল থানার ভিতরের দিকে। ড্রাইভার শব্দ করে গাড়ির দরজা আটকাতেই সুফিয়া খানের পিছন পিছন আরও দুজন লোক হাঁটল সেদিকে। একজন সুফিয়া খানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তারেক, বয়স হৃদের পাশাপাশি হবে, তবে হালকা পাতলা ছেলেটি খুবই মেধাবী। প্রফেশনাল উকিল হলেও গোপনে সে একজন দক্ষ হ্যাকার। হাতের চালানে পারে না এমন কোনো কাজ নেই। তারেক নামক ছেলেটিকে আপাতত সবাই সুফিয়া খানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেনে। এই মুহূর্তে চোখে মোটা চশমা পরে হাতে মোটা ফাইলগুলো নিয়ে সেও সুফিয়া খানের পিছন পিছন যাচ্ছে পুলিশ স্টেশনের ভিতর। অপর পাশে আর্মির মেজর নওয়াজ হাসান। মধ্যরাতে 3জন পুলিশ স্টেশন প্রবেশ করতেই থানার পুলিশ এগিয়ে আসেন সেদিকে। সুফিয়া খানের সঙ্গে কুশলাদি বিনিময় করার মাঝে সুফিয়া খানের চোখে পড়েন চেয়ারে বসা চেয়ারম্যান সাহেবকে। সুফিয়া খান সবাইকে এড়িয়ে সেদিকে এগিয়ে যান। পাশের চেয়ারটা টেনে জামাল চেয়ারম্যানের মুখোমুখি বসতে বসতে হেয়ালি করে বললেন, আরে চেয়ারম্যান সাহেব যে, কেমন আছেন আপনি? আপনার টানে আশুগঞ্জ অবধি চলে আসলাম। তা ভালো আছেন আপনি? সব ঠিকঠাক? সুফিয়া খানের হেয়ালি কথায় কেমন তেতে উঠল জামাল সাহেব। তিনি এসেছিল ওনার ছেলে আর ছেলের বউকে মারার দায়ে মামলা করতে, কিন্তু এখানে আসার পর উল্টো ওনাকে আটকে রেখেছে ক্রিমিনাল বলে। উনি বুঝতে পারছে এই মহিলার কথায় ওনাকে আর ওনার লোকদের এত রাত অবধি থানায় আটকে রাখা হয়েছে। ওইদিকে ওনার অসুস্থ ছেলেটা জীবন মৃত্যুর মুখে পড়ে লড়াই করছে। উনি সেখানেও যেতে পারছে না এই মহিলার জন্য, আর এখানে এসে এই মহিলা ওনার সাথে হেয়ালি করছে। জামাল সাহেব তেতে উঠে বললেন, আমাকে আটকে রাখলে ভেবেছেন আমি ভয় পাবো? আপনার গুন্ডা ছেলেকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি। জামাল সাহেবের কথায় সুফিয়া গা চেড়ে চেয়ারে বসতে বসতে পায়ের উপর পা তুলল। হেয়ালি করে বলল, কি চেয়ারম্যান সাহেব, এটা কেমন কথা? আমি আপনার সাথে কথা বলছি আর আপনি আমার ছেলেকে টানছেন। দিস ইজ নট ডান। মা এসেছে, তার সাথে কথা বলুন না, শুধু শুধু এসবের ছেলেকে কেন টানছেন? সুফিয়া খানের হেয়ালি কথাগুলো যেন জামাল সাহেবকে উত্তেজিত করছে বারবার। তিনি রেগে চিল্লিয়ে বললেন, কারণ আপনার ছেলে একটা গুন্ডা সন্ত্রাসী, তাই। সুফিয়া খান আগের ন্যায় হেয়ালি করে বলল, আপনি আমার ছেলের বউকে নিজের ছেলের বউ করে নিয়ে যাবেন, আর আমার ছেলে গুন্ডামি করলেই দোষ? ধরেন আপনার বউকে যদি আমার স্বামী বিয়ে করতে চায়, তাহলে আপনি কি করবেন? সুফিয়া খানের কথা শেষ হওয়ার আগেই জামাল সাহেব চেতে উঠে চিৎকার করে বলল, আপনি বেশি বাড়াবাড়ি করছেন। জামাল সাহেবকে উত্তেজিত হতে দেখে দারুণ হাসল সুফিয়া খান। হেয়ালি করে বলল, আপনার বুড়ো রক্ত এত গরম হলে আমার ছেলের জোয়ান রক্ত কতটা গরম হওয়া দরকার চেয়ারম্যান সাহেব? আপনি বুড়া বয়সে বউয়ের ভাগ বসাতে চান না, তাহলে আমার জোয়ান ছেলে কেমনে পারবে? আচ্ছা ধরেন আপনার ভালো ছেলেটা যদি হঠাৎ করে হসপিটাল থেকে গায়েব হয়ে যায়, তাহলে এত ভালো মানুষই দিয়ে কি করবেন? শুনেন চেয়ারম্যান সাহেব, জীবনে কিছু সময় গুন্ডা হওয়া খারাপ কিছু না। আপনাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন, বারবার রিপিট করব না কিন্তু, একবারই মনোযোগ দিবেন, কেমন?
সুফিয়া খানকে শেষ করতে না দিয়ে থানার মধ্যে চিল্লাচিল্লি শুরু করলো জামাল চেয়ারম্যান। তিনি টাকার দাপট দেখাতে লাগলো সুফিয়া খানের সামনে। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ারম্যান সাহেবের দিকে তাকিয়ে শান্ত থাকলেন সুফিয়া খান। চেয়ারম্যান সাহেব বলতে লাগলেন, আপনাদের মতন মানুষদের আমার চেনা আছে। 12 বছর ধরে চেয়ারম্যানই করছি আমি। আপনাদের মতো 2-4টে টাকাওয়ালা মানুষকে উড়াই দিবার মতন ক্ষমতা আমিও রাখি। মেয়ে মানুষের মতন থাকেন, অযথা একটা পুরুষের সাথে কুলাতে পারবেন না। আপনার ছেলেকে তো আমি জেলের ভাত খাইয়েই ছাড়ব। চেয়ারম্যান সাহেবের কথায় তিনি কেমন সুন্দর হাসলো, যেন মজার কিছু শুনতে পেয়েছেন তিনি। পা নামিয়ে তিনি কনস্টেবল এগিয়ে দেওয়া চায়ের কাপটি হাতে তুলতে তুলতে বলল, আপনি আমার ছেলেকে জেলের ভাত খাওয়াবেন ভালো কথা, কিন্তু তার জন্য তো আপনাকে আগে একটা কেস ফাইল করতে হবে। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি কোনো কেস না করে কাউকে জেলের ভাত খাওয়াতে পারবেন না, এইটা আইনে নেই। তাছাড়া আপনাকে তো থানায় আটকে রাখা হয়েছে ড্রাগস মামলার দায়ে। আপনি নাকি নারী পাচার করেন, দেশের নাবালক স্টুডেন্টদের হাতে ড্রাগস সাপ্লাই করেন। আপনার আর আপনার ছেলের নামে নাকি 156টি অ্যাটেম্প টু মার্ডার কেস ফাইল পাওয়া গেছে। শুনলাম আপনি নাকি এলাকার দুর্নীতি করে চেয়ারম্যান হয়েছেন। সত্যি? আপনাকে এত ভালো মানুষ মনে করেছিলাম আমি, অথচ শেষ পর্যন্ত আপনি আর আপনার ছেলেরা সন্ত্রাসীর গডফাদার বের হয়েছেন। এই করে বেড়ান বুঝি এলাকায়। ছোট বড় 156টা মামলার ফাইল খুঁজে পাওয়া গেছে আপনার নামে। সব লেবারের মামলাই আছে দেখি। ছি, এইসব করে বেড়ান আপনারা। সুফিয়া খানের কথায় কেমন হতভম্ব আর হতবাক হয়ে যায় জামাল সাহেব। ওনার জীবনে কোনো মামলা নেই, ওনার পরিবার যথেষ্ট ভালো আর রক্ষণশীল পরিবার। সেখানে এতগুলো মামলা আসবে কোথা থেকে? জামাল সাহেবের বুঝতে দেরি নেই এসব যে সুফিয়া খানের কারসাজি। তিনি রেগেমেগে চেয়ারে বসা অবস্থায় টেবিলে থাপ্পড় দিতেছে উঠে বলল, আপনি মিথ্যা মামলা কাহিনী সাজাচ্ছেন আমার পরিবারের নামে। মনে করছেন আমি ভয় পাবো আপনার কথায়? আপনার যা খুশি করেন, আমিও এর শেষ দেখে ছাড়ব। চেয়ারম্যান সাহেবের কথায় হাতের কাপে চুমুক দিতে দিতে আবারও আগের ন্যায় সুফিয়া খান বলল, আপনার মনে হলো আমি আপনাকে মিথ্যা বলবো? আমাকে আপনার এত ছোট মস্তিষ্কের মনে হয়? তারেক, চেয়ারম্যান সাহেবকে ওনার বিরুদ্ধে মামলার অভিযোগগুলোর কাগজ দেখাতো। কথাগুলো বলতে বলতে তৎক্ষণাৎ তারেক নামক ছেলেটি হাতের ফাইল থেকে কিছু কাগজ বের করে সামনে রাখতেই সেগুলো হাতে নেয় চেয়ারম্যান সাহেব। সাজানো গোছানো প্রত্যেকটা মামলায় ওনার আর ওনার ছেলেদের বিরুদ্ধে করা। দপদপ করা জ্বলতে থাকা চেয়ারম্যান সাহেব হঠাৎ কেমন ভয়ে চুপ করে যায়। সুফিয়া খান সেদিকে তাকিয়ে হাতের চাটা টেবিলের উপর রাখতে রাখতে চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে বলল, শুনেন চেয়ারম্যান সাহেব, এলাকায় চেয়ারম্যানই করেছেন তো মানুষের সেবা পর্যন্ত সীমাবদ্ধ থাকুন। শুধু শুধু আমার ছেলে পর্যন্ত কি টানছেন? আমার ছেলে আপনার বাজেটের বাইরে। ছেলেটা অসুস্থ বলে মা এসেছে। ভাবুন, মা যদি এতটুকু পর্যন্ত আসে তাহলে ছেলের বাবাও তো আসবে, তাই না? আপনি আমাকে সামাল দিতে পারবেন না। বাবা ছেলে অবধি যাবেন তো দূর, আমি যাওয়ার পর আমার স্বামী আসবে, আপনি এত চাপ নিতে পারবেন না। সেজন্য বলছি, আমাদের থেকে দূরে থাকুন। শুনেন চেয়ারম্যান সাহেব, ছোট মানুষের উপর ক্ষমতার প্রভাব দেখানোটা আমার পছন্দ না। ক্ষমতা খেলা জমে সমানে সমানে। তারপরেও আপনার ভালোর জন্য একটা ডেমো দেই। আপনি আমার ছেলের নামে মামলা দিলে আমি আপনাকে রোজ একটা করে নতুন নতুন মামলা ঠুকবো। আপনার হিসাবের খাতায় ভুল হয়ে যাবে, টাকা শেষ হয়ে যাবে, কিন্তু আমার মামলা করা শেষ হবে না। আপনি যদি মনে করেন পালিয়ে বাঁচবেন, তাহলে বলে রাখি, আপনি আর আপনার ছেলে দুটোকে মোস্ট ওয়ান্টেড আসামি বানিয়ে পেপার চাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটা থানায় অভিযোগ দেওয়া হবে। এরপর যদি মনে করেন আপনারা দেশ ছেড়ে পালাবেন, তাহলেও বলে রাখি, এয়ারপোর্ট আমার বাপের রাজত্বে চলে, আপনাদের পালানোর পথ বন্ধ। ছেলের আমেরিকার ভিসা দিয়ে কী করবেন? যদি ছেলেটাই না বাঁচে? আমার ছেলেটা অনেকদিন অসুস্থতার পর বাংলাদেশে ফিরেছে বউয়ের টানে। সে বউকে নাকি আপনার ছেলে বিয়ে করে নিল। স্বামীর জীবিত অবস্থায় বউয়ের দ্বিতীয় বিয়ে করা জায়েজ না, আইনগত দিক থেকেও অপরাধ। আপনি কয়টা মামলা সামলাবেন? কার কার কাছে যাবেন? আপনি যার কাছে যান না কেন, সে আমারই লোক হবে। তারপরেও আপনার সান্ত্বনার জন্য চেষ্টা করে দেখতে পারেন। তারপরে একটু চোখ ঘুরিয়ে দেখেন, আপনার এলাকায়, আপনার থানায়, আপনার পুলিশের সামনে বসে যদি আপনাকে পিষে ফেলার ক্ষমতা রাখি, তাহলে ভাবুন, এরপরও যদি আপনি আমার ছেলের পেছনে লাগেন তাহলে কি করব? দীর্ঘ কথা বলে সুফিয়া খান থামেন। চেয়ারম্যান সাহেবের কপাল বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে এই শীতের রাতেও। সুফিয়া খান টেবিলে থাকা পানির গ্লাসটা জামাল সাহেবের দিকে এগিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বললেন, দেখেন চেয়ারম্যান সাহেব,
আমি পলিটিক্স খেলতে চাইনি। আমার সন্তানের জন্য নামতে হয়েছে এই মাঠে। আসলে আমার মুখ থেকে ব্রেন চলে বেশি, সেজন্য এসব নোংরামিতে হাত নষ্ট করতে চাইনি বলে অনেক বছর আগেই নিজের ব্রেন খরচ করা ছেড়ে দিয়েছিলাম। আসলে আমি বিশ্বাস করি যেখানে মন ইনভেস্ট হয় সেখানে ব্রেন ইউজ করা চলে না। সেজন্য আপনাকেও বলছি, এরপরেও যদি আপনার মনে হয় আপনি আমার ছেলেকে টানবেন, তাহলে আমি আপনার বংশ ধরে টানব। আশা করছি আপনি এবার বুঝতে পারছেন। এবার বাসায় যান, নিজের ছেলের যত্ন নেন। ভালো থাকুন, যান। কথাগুলো বলতে বলতে সুফিয়া খান উঠে দাঁড়ান। ওনার আশুগঞ্জে আরও একটা কাজ বাকি, সেটাই করতে হবে। তারপর সকাল হতে হতে আবার ছেলের কাছে ফিরতে হবে। কাল আবার একটু চট্টগ্রামেও যাবে। এই মাঠ পুরাতন, কিন্তু খেলার মানুষগুলো নতুন। কেন যেন তিনি এসব মানুষের উপর ক্ষমতা দেখিয়ে মজা পাচ্ছে না, হয়তো সমানে সমান কাউকে পাচ্ছেন না বলে। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।